বান্ধবীর সাথে বাজি ধরে অচেনা আইডিতে নিজের একটি হট বেল্ট ছবি পাঠায় মেঘালয়। ছবির নিচে লেখা দেয়, আজ রাতে তোমার সাথে টি-20 ম্যাচ খেলতে চাই। ম্যাচে পাঠিয়ে বিছানার ওপর পা তুলে বসে সে তার ফোনটা নাচতে নাচতে বান্ধবীদের দিকে তাকালো। ওপাশে দাঁড়িয়ে থাকা ফাতিহা, রাইসা আর তানিয়ার মুখে রক্ত যেন এক পলকে শুষে নিয়েছে কেউ। মেঘালয় ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজি জেতার 12,000 টাকা দে, জলদি। মেঘালয় যা বলে তা করে দেখায়। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, আসলে মেঘু, আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘালয় গলা আওয়াজ এক ধাক্কা সপ্তমের স্বর। সে বিছানা থেকে লাফিয়ে নামলো। শালি শাকচুন্নি দল, তোদের কাছে টাকা নেই? তাহলে আমার সাথে বাজি কেন ধরলি? ফাজলামো পাচ্ছিস? হয় আমার টাকা আমায় দিবি, না হলে আমার সম্মান আমার কাছে ফেরত দিবি, কুত্তি সেরি। মেঘালয় চিল্লাতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামলে দিতে দ্রুত মেঘের হাত ধরে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আরে শান্ত হ, তোর ছবি মনে হয় ওপাশ থেকে এখনো দেখেনি। দাঁড়া, আনসেট করে দিচ্ছি, ডিলেট করে দিচ্ছি সব। ফাতিহা কাঁপা কাঁপা আঙুলে মেসেজ অপশনে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাতের আঙুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের উপর দিয়ে স্ক্রিনে উকি দিল। সবার চোখ চড়গাছ। ছবিটার নিচে দুটো ব্লু টিক জল জল করছে। ছবি ইতিমধ্যে সিন হয়ে গেছে। শুধু তাই নয়, চ্যাট বক্সের ওপরের দিকে লেখা আছে টাইপিং। সবাই বোকাদায় ফেঁসে গেল। সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থমথম খেয়ে ফোনটা মেঘালয়ের দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ কাঁপছে। মেঘ আসলে হয়েছে কি? মেঘালয় এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরল। বান্দির বাচ্চা, কি হয়েছে তোর? আমার বাচ্চাই হয়েছে। কথা আটকে যাচ্ছে কেন? দেখ, ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা ফিসফিসে বলল, ওদের এ চরম বাক বিস্তরণ মাঝেই ফোনটা টুং করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশে সেই অচেনা আইডির মেসেজ। রাগ করে চারজনই হুমড়ি খেয়ে পড়ে স্ক্রিনের উপর। ও মাই সুইট হার্ট, ইউ লুকিং সো হার্ট। একটু ওয়েট করো, আমি আসছি। এসে টি-20 নয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবো। খাপকাবো, জাস্ট ওয়েট মি ফর মি। মেসেজ পড়েই ফাতিহা আর তানিয়া ভয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্ক্রিনটার দিকে। রিপ্লাইয়ের ভাষা আর আত্মবিশ্বাস বলে দিচ্ছে ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তা ছেলে নয়। ঠিক তখনই চ্যাট বক্সের ওপরে প্রোফাইল পিকচারটা মেঘালয় ভালো করে তাকালো। এতক্ষণ খেয়াল করেনি। এবার জুম ইন অপশনে গিয়ে দেখলো ডিউটি পরা এক জোড়া তীক্ষ্ণ গম্ভীর চোখ। ইউনিফর্মে কাঁধে অ্যাপোলেটেড মেটালে এক চমৎকার শাপলা জ্বলজ্বল করছে, যা স্পষ্ট জানা দিচ্ছে তিনি বাংলাদেশের সেনাবাহিনী একজন মেজর। আর তার ঠিক নিচেই মেটালের হরফের খোদাই করা আছে বাংলাদেশের সেনাবাহিনী। কিন্তু সেই মেজরের আসল পরিচয়টা নিশ্চয় হতেই মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষ্য জমের কাছেই নিজের এমন ছবি পাঠাতে গেল ও। এ যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসিনের একমাত্র বাল্যবন্ধু। জানে জিগার, ওরে আল্লাহ, এ কারে মেসেজ পাঠাতে দিলি রে? ও যদি জানতে পারে এই মাইয়াডা আমি, তাহলে আমারে জ্যান্ত কাইট্টা বুড়িগঙ্গা পানিতে ভাসাইবো। মেঘালয় মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল রাইসা। তানিয়ার ফাতিহা এমনিতেও কাঁপছিল। মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার কানে শুনে ওরাও বেশ ভয়ে পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভয়ার্তক মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, এনি কে রে মেঘ? এত ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়ের বন্ধু, মেজর শিষ্য কাদাত অঙ্কন। নামটা উচ্চারণ করতে না করতে মেঘালয়ের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ের চোখে মাথা ঘুরে সে ধপাস করে মেঝের
ওপর লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গেছে মেঘ। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহা কলিজা যেন এক মুহূর্তে পানিশূন্য হয়ে শুকিয়ে গেল। সেই দিন মেঘের কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নাম ছিল না, একদম নিখুঁত একটা আইডি ছিল। আর ওর ভয়েস সেটে অজ্ঞান হয়ে যাওয়ার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্ট্রি ডিলিট করে আইডিটা পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে সে যমদূতের সামনাসামনি দেখে মেঘের আত্মা খাঁচা ছাড়া হয়ে জোগাড়। এ কি মেঘ, তুই এত ঘামছিস কেন? এসি তো ফুল স্পিডে চলেছে। খালাতো বোন মিথিলা ধাক্কা আর কথায় বাস্তবে ফেরে মেঘ। সে ওড়না দিয়ে কপালে ঘাম মুছছে। একটু দূরেই শেরওয়ানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাই নোমানের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন শয়ন শীর্ষ কারদার অঙ্কন। নেভি ব্লু কালারের ব্লেজার তাকে দেখতে যতটা হ্যান্ডসাম লাগছে তার চেয়েও 10 গুণ বেশি ভয়ার্থক লাগছে মেঘের ওপর। মেঘ ঢোক গিলে আঙ্গুল তুলে শীর্ষকে দেখিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলো, উনি তোদের এখানে কি করছে? মিথিলা মেঘের আঙুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু, উনি আমার নিজের আপন চাচাতো ভাই। আর্মিতে আছেন মেজর, ভীষণ কড়া রাগী মানুষ। আমরা সব ভাই বোনেরা উনাকে বাঘের মতো ভয় পাই। মিথিলার কথা শুনে মেঘের ইচ্ছে করলো এই মুহূর্তে বিয়েবাড়ি মেঝেটা দুভাগ হোক আর সে সোজা পাতালপুরিতে ঢুকে যায়। দুনিয়ায় এত মানুষ থাকতে এই লোকটা মিথিলার চাচাতো ভাই হবে। আমি একটু আসছি রে, ওয়াশরুমে যাব। মিথিলাকে কোনো মতে এড়িয়ে মেঘ হন হন করে হেঁটে একটা ফাঁকা রেস্টরুমে চলে আসলো। ভেতরে সিটকানিটা আটকে দিয়ে সে পাগলের মতো পায়চারি করতে লাগলো আর দাঁতে দিয়ে নখ কাটতে লাগলো। আয়না নিজের ফ্যাকাশে মুখটা দেখে নিজেকেই গালি দিতে ইচ্ছে করেছে ওর। কেন বালে বলেছিস ওই দিন বাজি ধরতে, এবার বোস ঠেলা মেঘালয়। আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গেছিস, নোমান ভাইও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনোদিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতের মেসেজ আর হট ছবি পাঠানোর মেয়েটা আমি, তাহলে আমার জ্যান্ত ইন্নানিল্লা হয়ে যাবে। ডিফেন্স মানুষ ধরে নিয়ে এনকাউন্টার করে দিলেও কেউ টের পাবে না। মেঘ নিজের গালে নিজেই দুটো থাপ্পড় মারা মাথায় ঠান্ডা করার জন্য নিজেকে সান্ত্বনা দিয়ে ফিস ফিস করে বলল, শান্ত হ মেঘ, শান্ত হ। আইডিতে ডিলিট করে দিয়েছিস, উনি তোকে সামনাসামনি কখনো দেখেনি। ওর লুকে চিল, একদম নর্মাল থাকবি। ওর বকবকে মাঝে হঠাৎ করে কঠোর দরজার ওপাশ সদরে আঘাত পড়লো আর তারপরই ওপাশ থেকে ভেসে এলো সেই গমগমে ধারালো গলা, রুমে কে ঢুকেছে? বের হওয়া বলছি। কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। আসলে ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘ, তখনও এত ছোট ছিল যে শীর্ষ যেন মিথিলা নিজের আপন চাচাতো ভাই সেটা ওর জানতো না। সময়ের সাথে সাথে একদম ভুলে গিয়েছিল। আর বড় ভাই নোমানের সাথেও শীর্ষকে ওর বড় জোর বার দুই দেখেছে দূর থেকে। তাই এখন খিটখিটে মেজাজে আর্মি অফিসার সম্পর্কে ওর তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে ওপাশ থেকে লাগাতে দরজা কড়া নেই চলেছে শীর্ষ। ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙবো? 1 2। মেঘ আর ঝুঁকি নিল না। 3 গোনার আগেই দ্রুত যেন সিটকিনি খুলে দরজাটা টেনে দিল। দরজা খুলতেই লম্বা চওড়া শীর্ষ হুমড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়লো। নিজের বেডরুমে একজন অচেনা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শীর্ষ নিজের ঘন ভ্রু দুটো কুঁচকে নাড়াচ্ছ। সে এক হাত পকেটে পুরে মেঘের ওপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, হু আর ইউ? ই ইয়ে মানে আমি আমি কেউ না। মেঘালয় ভয়ে চেটে তোতলাতে শুরু করলো। ওখান থেকে যত দ্রুত সম্ভব পালানোর জন্যই না হিল জুতো পরা পায়ে ঘর থেকে বের হয়ে যাবে। অমনি ঘটলো অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা ঘোরের সাথে নিজের পা পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিটপাটাং হয়ে পড়ে যেতে নিল। পড়তে পড়তে মেঘ চোখ মুখ খিচে চিৎকার করে জুড়ে দিল, ওরে আল্লাহ আমাও বাঁচাও।
মাটিতে পড়ার আগে ওই এক সেকেন্ড মেঘের মাথার দুনিয়ায় সব আজগুবি চিন্তা ভর করলো। সে হাত পা ছুঁড়ে বিলাপের সুরে চিল্লানো শুরু করলো, আমি মইরা গেলে আমার না হওয়া বাচ্চারা কাচ্চারা কি হইবে রে, আল্লাহরে আমারে বাঁচাও। হাসা কইতাছে, এখান থেকে সব মাইনা চলম, আমার না হওয়া স্বামী বিধবা কইরো না তুমি রে। হে স্টুপিড গার্ল, জাস্ট শ্যাট আপ। কানের কাছে একটা বজ্রপাতের মতো ধমক শুনে মেঘালয় পুরো আকাশ থেকে পড়লো। ভয়ার্তক চোখে এক চোখ খুলে তাকাতেই দেখলো ও মাটিতে পড়েনি। শীর্ষ নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখে একদম ইঞ্চি খানেক দূরত্ব। এখন শীর্ষ সেই রাগে গম্ভীর মুখ। এত কাছ থেকে যমদূতকে দেখে মেঘের ভেতরটা আবার কেঁপে উঠল। ভয়ে চেটে হাত পা সরাসরি করতে গিয়েও নিজের ব্যালেন্স তো রাখতে পারলই না। উল্টো শীর্ষর ব্লেজার কলারটা খামচে ধরলো। ফলাফল যা হওয়ার তাই হলো। হঠাৎ এর টানে শীর্ষ নিজের ভারসাম্য ধরে রাখতে পারলো না। মেঘকে নিয়ে সে ধপাস করে ফ্লোরের ওপর পড়ে গেল। মেঝেতে পড়ার পর মেঘ টের পেল ওর ওপর প্রায় 6 ফুট উচ্চতা একটা বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘালয় দম বন্ধ হওয়ার জোগাড়, কোমরটা বুঝি ভেঙেছে। সে নিচ থেকে চোখ মুখ কুচকে চিৎকার জুড়ে দিয়ে বলল, আলারে গেছি রে আমি, ধামরা হাতি চাপায় চিলে চ্যাপটা হইতেছি রে। ওরে কে কোথায় আসিস, আমার এই জলহস্তি আর হাতির নিচ থেকে উঠারে, বাঁচাও। মাথা মোটা কোথাকার রাগে গজগজ করতে করতে মেঘের ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো শীর্ষ। নিজের নেভি ব্লু ব্লাজারটা টেনে টুনে সোজা করে সে মেঘের দিকে তাকালো। মেয়েটা কাণ্ড কারখানা দেখে তার মেজাজ চড়ে গেলেও মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বড় শক্ত হাতটা বাড়িয়ে দিল। হাত ধরে উঠে এসো। মেঘালয় তখনও ফ্লোরে পড়ে আছে, ওর মাথা ঘুরছে। ও বোবা বোবা চাহনি দিকে শীর্ষর দিকে তাকালো, যেন এখনো বিশ্বাস করতে পারছে না ও বেঁচে আছে। কাপা কাপা হাতে বাড়িয়ে সে শীর্ষ শক্ত হাতটা শক্ত করে ধরলো ওঠার জন্য। শীর্ষ যখন আলতো টানে মেঘকে ওপারে দিকে তুলছিল, ঠিক তখনই মেঘের জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা চওড়া ওড়নাটা একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তে শীর্ষ তীক্ষ্ণ চোখে নজর গিয়ে পড়ল মেঘের উন্মুক্ত ফর্সা উদরে। কূপের মতো গহীন নাভি ঠিক পাশেই একটা কুচকুচে কালো তিল হীরের টুকরোর মতো চিকচিক করেছে। সেই দৃশ্যটা দেখা মাত্রই মেজর শীর্ষ কাদারের মতো একজন শক্ত মনের মানুষের বুকেরও যেন আচমকা একটা বিদ্যুৎ ঝিলিক খেয়ে গেল। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। হাতে টান টান কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। নিজের অজান্তে ঘোর লাগা গলায় শীর্ষর ঠোঁট গলে বেরিয়ে এলো এক লাইনের ফিসফিসানি, হোয়াট আর বিউটিফুল নাভেল। খালাতো ভাইয়ের বাসর বাসর ঘরে সাজানোর গুরু দায়িত্ব পড়েছে মেঘালয়, মিথিলা আর কিঞ্জারা সহ আরো বেশ কয়েকজনের ওপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামে 2 ছেলে। সবাই মিলে হাসি মুখে রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটায় এক টুকরো স্বর্গ বানিয়ে তুলল। চারদিকে সুগন্ধি ফুলের মেলা, কিন্তু পুরো ঘরের কোথাও মশারি কোনো চিহ্ন দেখতে পেল না মেঘ। তার সরল আর কৌতূহল মনেই খাটটা কিছুতেই মেনে নিতে পারল না। সে হাত কোমরে রেখে ফট করে প্রশ্ন করে বলছে, আচ্ছা বাসর রাতে মশারি টাঙায় না কেন রে? হেগেরে কি মশায় কামড়ায় না? মেঘের এমন চরম বোকার নিষ্পাপ প্রশ্ন শুনে ঘরের সবাই 1 সেকেন্ডের জন্য থমকে গেল। তারপরে পুরো ঘর জুড়ে হো হো করে হাসির রোল উঠল। কিঞ্জা নিজের হাসি চেপে মেঘের নাকের ডগায় আলতো করে একটা টেনে দিয়ে বলল, ধুর পাগলি, ওই রাতে নিজেরা মারামারিতেই মেলা ব্যস্ত থাকে, মশায় কামড়াইলে অতটুকু ব্যথা হ্যাগেরে কিচ্ছু যায় আসে না। মেঘের চোখ দুটো এবার আরো বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবার জিজ্ঞেস করলো, কিন্তু কি নিয়ে মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথতে থাকা রাহার সুযোগ বুঝে কথার মাঝে ফোরক কেটে উঠল। সে বাঁকা হেসে বলল, হেডাই আপনারে বিয়া হইলে নিজের চোখে জানবা পারবেন। অহন তোর আফারে সুম মানুষ, আগে বড় হওয়া বিয়া করে, তারপরে দেহেন এইরা কিয়া হেয়া মারামারি কিনা।
রাহাতের এমন রসাক্ত আর ব্যর্থবোধ কথায় মেঘালয় মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামলা বর্ণের মায়াবী মেয়েটা আজ একটা লাভান্ডেরার রঙের শাড়ি পরেছে, সাথে একদম হালকা ছোঁয়াচে সাজ। এই অল্প সাজকে তাকে ডালিম ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে। রাহা যখন মেঘের সে লাজুক মিষ্টি হাসির দিকে পালকহীন চোখে তাকিয়ে থাকার প্রতিশ্রুতি নিচ্ছিল, ঠিক তখনই পুরো ঘরে বাতাসে ভারী কাজে বাজের মতো আছড়ে পড়ল এক গম্ভীর ধাঁধালো কণ্ঠস্বর। কেন মারামারি কথা বলা হচ্ছে এখানে? হঠাৎ দরজায় মেজর শীর্ষ কাদাত অঙ্কনে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবাই হাসি মুখ, রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। ব্লাজারহীন শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, চোখে তার চির চিরাচরিত্র রাশভারী আর তীক্ষ্ণ চাহনি। আদর পরিস্থিতি হালকা করতে গিয়ে আমতা আমতা করে গ্রামীণ টেনে বলে ফেল, ইয়ে ফের 420-র কথা বলা হচ্ছে ভাইয়া। ওই যে বাসর রাতেই জেম্বার মারামারি, ওই আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা ও অশোভন কথা শুনতে মেজর শীর্ষণ চোয়াল শক্ত হয়ে উঠল। কপালের রাগের রক্তগুলো ভেসে উঠল তার। সে বাঘের মতো গর্জ উঠে ধমক দিয়ে বলল, শুদ্ধ ভাষা কথা বলতে পারিস না? আর ছোটদের সামনে এসব কেমন নোংরা কথাবার্তা! যা, বের হয়ে যা ঘর থেকে। মেজর কাদারের সেই বজ্রকণ্ঠে ধমক আর চোখের আগুনের সামনে দাঁড়িয়ে থাকা সাহস কারোই ছিল না। আদর আর রাহা আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে চোরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেলেও ঘরের ভেতর যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিঞ্জার, মেঘালয় পাথরের মূর্তির মতো যেন সেখানেই ছিল। সে সেখানে দাঁড়িয়েই রইল, নাড়ার মতো শক্তিটুকুও যেন তাদের শরীর থেকে উধাও হয়ে গেছে। ভয়ে চেটে মিথিলা আর কিঞ্জা মনে মনে তব আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিড়বিড় করতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিওরে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তে দোয়া দরুদ পড়ে, ওরাও ঠিক সেভাবে মনে মনে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। যমদূতের সামনে পড়লে মানুষের যে দশা হয়, মেঘের এখন ঠিক সেই দশায়। ওরা যখন মনে মনে ইটস নাম জানতে ব্যস্ত, ঠিক তখনই শীর্ষ চ্যাত করে ওঠে সিংহের গর্জনে। পুরো ঘর কাঁপিয়ে সে কড়া গলায় বলে, কি হলো? তোদের কি এখানে থাকার জন্য আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? বেরিয়ে যায় এখান থেকে ফুট। শীর্ষের ধমক খেয়ে মিথিলার কিঞ্জান সাথে মেঘের মাথা নিচু করে বিড়ালের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু মেঘ দরজার চৌকাঠ পা হওয়ার আগে ঘরের ভেতরে আবার আছড়ে পড়ল সেই গমগমে কণ্ঠস্বর, হেই ল্যাভেন্ডার গার্ল, স্টো হেয়ার। বাকিরা বের হয়ে যা। কথাটা শোনা মাত্র মেঘের পায়ে জুতো যেন মেঝের সাথে আঠা দিয়ে লেগে গেল। মিথিলার আর কিঞ্জার দরজার কাছে থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো, ভয়ে ওদের গলা শুকিয়ে ওঠা। মিথিলা কোনো মতে সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাইয়া, ওকে তোদের জাস্ট যেতে বলছি না। নিজেকে চারকা নিজের চরকায় তেল দে। শীর্ষ চোখ রাঙানি দেখে ওরা আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। ছুঁড়ে ঘর থেকে বেরিয়ে যেতে দরজার আড়ালে লুকিয়ে থাকা রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকলো। চারজন মিলে দরজার একদম চিপায় দেওয়ালের সাথে পিঠ ঠেলিয়ে কান খাড়া করে দাঁড়ালো। সবার মনে এক কৌতূহলের রাগী মেজর হঠাৎ মেঘালয়কে একা ঘরে কেন আটকে রাখলো? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা তা দেখার জন্য ওরা যেই না দরজা ফাঁকি দিয়ে উকিঝুঁকি মারতে যাবে, অমনি ভেতর থেকে শীর্ষ তীক্ষ্ণ আওয়াজে ভেসে এলো, দরজার চিপায় উকি দেওয়া ওই চারটা মাথাকে যদি আমি ধরতে পারি, তবে পিঠে ওর অর্জুন গাছের ডালের একটা বাড়িও মারতে পারবে না। শীর্ষর মুখে কথা শেষ হতে দেরি, কিন্তু রাহা তার আদরের চোখের সামনে নিজের পিঠের চামড়া ওঠা দৃশ্য ভেবে উঠতে দেরি হলো না। শীর্ষ ওদের পেছনে চালা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শুয়োরের দল, তোদের বেরিয়ে যেতে বলার পরও এখানে লুকিয়ে চোরদের মতে আড়ি পাচ্ছিলি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তা দেখেই রাহা তার আদাত শুকনো এক ঢোক গিলে পালানো দরজা চিপা থেকে। এদিকে কিঞ্জার মিথিলাও যেন একই স্বপ্ন দেখলো। উঠোনের আম গাছের ডালে ওদের দুই হাত রাশি দিয়ে বেঁধে লকটিয়ে দেওয়া হয়েছে, আর মেজর শীর্ষ কাদাত
দুই হাত দুটো অর্জুনের গাছের মোটা চালা কাঠ নিয়ে ধাম ধাম করে ওদের পিঠে পিটাচ্ছে। পিঠের চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলে লাফাচ্ছে। বাস্তবে শীর্ষ ঘর থেকে বের হওয়ার আগেই ওরা আর এক সেকেন্ডও সেখান থেকে দাঁড়িয়ে লেজ গুটিয়ে গুটিয়ে ঘুরিয়ে সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। আপনি বাঁচলে বাপের নাম। এই নীতি মেনে ওরাও দ্রুত পায়ে কেটে পড়ায় সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভয়াত্মক ফিসফিসানি স্বরে মেঘের উদ্দেশ্যে বলল, তোর আত্মা মাগফিরাতের কামনা করতাছি রে মেঘ। আল্লাহ তোর জ্যান্ত কবর হওয়ার থেকে বাঁচাক। খাট থেকে ছিটকেনি লাগার শব্দ শুনে কানে যেন যমদূতের পরোয়ানা হয়ে বাজলো। দরজাটা লক করে শীর্ষ ধীরে পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে যেন বাঘের শিকারের দিকে এগিয়ে যাওয়ার মতোই ধীর, মাপা আর ভয়ার্থক। শীর্ষের এভাবে এগিয়ে আসতে দেখে মেঘের বুকের ভেতরটা ধরফর করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পেছোতে লাগলো। কিন্তু পেছোতে পেছোতে আর কত দূরে যাওয়া যায়? মাত্র কয়েক গজ পেরোতে আর তার পিঠে গিয়ে ঠেকলো বাসর ঘরের সেই সুসজ্জিত খাটের শক্ত কাঠের পায়ার সাথে। পালানোর আর কোনো পথ নেই। লাভের লাভ কিছুই হলো না। মেঘালয়কে একদম কোন ঠাসা করে ফেলে শীর্ষ এক ঝটকায় হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে আনলো। মেঘ পুরো স্তম্ভিত হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেলো ঠিক তার পরের মুহূর্তে। ল্যাভেন্ডার শাড়ির আলগা আঁচলে ফাঁকা গোলে শীর্ষ সেই বড় শক্ত আর উষ্ণ হাতাটা সরাসরি গিয়ে থামলো মেঘের উন্মুক্ত ফর্সা পেটের ওপর, ঠিক সেই কুচকুচে কালো তিলটার ওপর। শরীরে সংবেদনশীল জায়গায় এমন আচমকা ও কড়া পুরুষের স্পর্শ পেয়ে মেঘের পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ার্থক চোখে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, কি করছেন আপনি? আমার পেটে হাত দিচ্ছেন কেন? শীর্ষ একটুও সরল না, বরং মেঘের কানে একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। তার তপ্ত নিঃশ্বাস মেঘের গলায় আছড়ে পড়েছে। পেটে ওপর হাত চাপটা সামান্য বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারালো গলায় বলল, বিকজ আই লাভ ইউর নেভেন অ্যান্ড আই ওয়ান্ট প্লে ইন আর ফুটবল ওয়ান্ট কাপ উইথ ইউ। ক্যান ইউ অ্যারেঞ্জ দিস গেম? শীর্ষের মুখে সেই পরিচিত শব্দগুলো শোনা মাত্রই মেঘের মাথার ভেতর যেন 100টা সাইনের সাথে বেজে উঠল। দুনিয়ার সব আলোয় যেন এক পলকে দপ করে নিভে গেল। সে এবার 100 ভাগ নিশ্চিত হয়ে গেল সে আর মেঘালয় নেই। মেজর কাদাদের খাঁচায় বন্দি এক চিলেতে শিকার মাত্র। সে কাঁপতে কাঁপতে অফলন্ত জিজ্ঞেস করলো, আপনি আপনি বুঝে গেছেন সবকিছুই? শীর্ষ ঠোঁটের কোণে এক শয়তানি ও তৃপ্তি হাসি ফুটে উঠল। সে মেঘের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘালয় আমি ঘাসের মুখ দিয়ে চড়ি? বাংলাদেশি আর্মি একজন মেজর আমি। তুমি আমায় অমন হট অ্যান্ড বেল পিকচার পাঠাবে, টেক্সট করবে, আর আমি আমার এই হবু প্লে মেটকে চিনতে পারবো না? সুইটহার্ট সুইটহার্ট শব্দটা মেঘের কানে পর্দা ভেদ করে মগজে পৌঁছাতে মাত্রই তার চোখের সামনে বাসর ঘরটা বন বন করে ঘুরতে লাগলো। ভয়ে পাদক যখন সর্বোচ্চ সীমানায় পৌঁছায়, মেঘের মস্তিষ্কে তখন একটাই শর্টকাট চেনে। কোনো কথা নয়, বার্তা নয়। সে সতী শীর্ষ শক্ত বাহুবন্ধনের মাঝে চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এভাবে নিথর হয়ে যাওয়া দেখে শীর্ষ কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘের দিকে তাকালো। এ কি মেয়ে খোদা! এ খালি ধপাস থাপাস আর কপাস করে অজ্ঞান হওয়া ছাড়া দুনিয়ার কিছুই বোঝে না। ন্যাকা একটা! ইচ্ছে তো করে শীর্ষ আর মেঘের ওই ভারী শরীরটা ধরে রাখতে কোনো চেষ্টা করলো না। সে এক প্রকার ঠাস করে মেঘকে বাসর ঘরের ফ্লোরের ওপর ফেলে দিল। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চ্যাট করে উঠে শার্টের হাতাটা আরো উপরে গুটিয়ে বলল, থাক তুই এখানে, মাইরা পয়রা থাক। অচেনা আইডিতে অমন হট ছবি আর মেসেজ পাঠাবার পারিস, আর এখন শতটা সামনাসামনি মানাবার পারিস না। উহ, এ কোন আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন
বর বউ এসে বাসর ঘরে ঢুকবে কি উল্টো সেখানে মেঝের উপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘালয়কে নিয়ে সবাই তুমুল হুলস্থুল আর টানা হেঁচড়া ব্যস্ত। কেউ মাথায় পানি ঢালছে, কেউ হাতে পায়ের তালু ডলে দিচ্ছে, আর কেউ বাতাস করতে করতে অস্থির। মেয়ের এমন কাণ্ড কারখানা দেখে মেঘ আর আলিয়ার বনুর মেজাজ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালো, তারপর রাগে গজগজ করতে করতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তার নিরীহ গোছের স্বামী অর্থাৎ মেঘের বাবাকে লক্ষ্য করে একেবারে খেকিয়ে উঠলেন। শোনো মাস্টার, তোমার ওই হাবাইতা আর মায়ারে নিয়ে আমি আর পারম না। দিন দিন মাথায় চড়ে বসেছে বেপরোয়া 42 একটা। কোনো কাম নাই কাজ নাই, এখন কোনো অকাজ করতে যাইয়া ঘরের মধ্যে এমনে অজ্ঞান আইছে শুনি। তোমার আদরের মাইয়া, এখন তুমি সামলাও আপু, আমারে আর এই আপদের মধ্যে টানিও না। আলেয়া বনু এমন ঝাঁঝরালো চিল্লানোর ঘরে বাতাস আরো গরম হয়ে উঠল। বেচারি মাস্টার মশাই বউকে ধমক খেয়ে চশমাটা নাকের উপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে রইল। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চশমা কাজটা আঙুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইলেন। আলিয়া বানু এই রণচণ্ডী রূপ দেখে তার ছোট বোন পিঙ্কু এগিয়ে এলেন। তিনি আলিয়া বানুর হাতটা ধরে একটু শান্ত গলায় নরম গলায় বললেন, আহ বড় আপা, তুমি শুধু শুধু ওই আনন্দের দিনে পড়ে এভাবে বইকো না তো। ও তো এখনো ছোট মানুষ, বোঝে না কিছু। পিকুর কথা শুনে আলিয়া বানু মেজাজ যেন আরো এক কাঠি চড়ে গেল। তিনি হাত নেড়ে ঝালো গলায় বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আস যদি ওর ধইরা বিয়া দেয় তবে কইল কয় বা এক বাচ্চার মা হইব। ও বুঝি এখনো সারণ। এই বয়সে আমি ঘর সংসার সামলাইতেছি আর উনি বাসর ঘরে আয়সা ধপাস করে অজ্ঞান হয়ে পইরা গেছে। ঢংকত। আলিয়া বানুর এই কড়া জবাবে এক শিউলি বেগম শীর্ষের মা মাথা নেড়ে না বোধক উত্তর দিলেন। তিনি মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত দৃঢ় গলায় বললেন, আলিয়া আপা, আপনি এই পরিস্থিতিতে শুধু শুধু মেঘ মাকে এভাবে বকছেন। আমার তো মনে হয় মেয়েটার কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। বকাঝকা পরে করেন, আগে ওকে সুস্থ করে তুলুন তো। শীর্ষের মা শিউলি বেগমের মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলিয়া বানু এবার আর কথা বাড়াতে পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করে গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর শুভ এই যুবকে কাউকে আপাতত এই হুলস্থুলের মধ্যে ঘরে দেখা যাচ্ছে না। বিয়েবাড়ি কোনো এক জরুরি কাজে তদারকি করতেই দুই ভাই মিলে একটু আগেই বাইরে গেছে। এদিকে ঘরের এক কোণে থাকা সোফায় নতুন বর বউ নীরব আর তিথি এতক্ষণ ধরে একদম চুপচাপ আষ্ট হয়ে বসে আছে। বাসরাতে রোমান্স তো দূরে থাক, মেঘালয়ের এই নাটকীয় কাণ্ড কারখানা আর মেজর শীর্ষের আগিরূপ দেখে বেচারাদের নিজেদের জ্ঞান জান যাওয়ার জোগাড়। বর বউয়ের সাজে বসে থাকা ও দুজনের যেন ভয়ে কাঁচুমাচু হয়ে আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে শীর্ষ এবার তার গম্ভীর কণ্ঠটা একটু নরম করলো। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের নিজে তাকিয়ে সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনারা তিথি আর নীরবকে নিয়ে ওদের বাসর ঘরে দিয়ে আসুন। বেচারাদের আজ নতুন জীবন শুরু, শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। আর ওই পিচ্ছি মেয়েটাকে আমি সামলে নিচ্ছি। ফিরানা ঝুমরাতে কেটে ভোরের আলো ফুটতে কাদাত বাড়িতে শুরু হয়ে গেছে এক এলাহি কাণ্ড। আজ নীরব আর তিথির বউ ভাত, চারিদিকে সাজ রব, লাইটিংয়ের ঝলকানি আর বাবুর্চিদের রান্নার সুবাসে পুরো বাড়ি মোমো করছে। বাড়ির সবাই ব্যস্ত নতুন করে তিথিকে দেখার জন্য আর মেয়ে বাড়ির মেহমানদের আপ্যায়নের তদারকিতে। দোতলা বারান্দায় রেলিংয়ে হাত রেখে নিচে সবার এই তুলম ব্যস্ততা দেখছিল মেঘালয়। গত রাতে ঝড় ঝাপটার পর তার মনে এখনো এক ধরনের
কুয়াশা আচ্ছন্ন ভয় জমে আছে। তবে স্বস্তির বিষয় হলো গতকাল রাতে জ্ঞান ফেরার পর মেজর কাদাত তাকে আর তেমন কোনো জ্বালাতন করেনি। অত্যন্ত ভদ্র ও ঠান্ডা মাথায় তাকে পর্যাপ্ত রেস্ট নেওয়ার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাক্ষাৎ যমদূতের এমন আক্রমিত রূপ বদল মেঘের কাছে এমন এক মস্ত বড় ধাঁধালো মতো লেগেছে। মিগু, চল চল জলদি চল, রেডি হবি, একটু পরই ভাবির বাড়ি থেকে মেহমানরা সব এসে পড়বে। ভাবনার মাঝে কোত্থেকে যেন মিথিলা হুট করে উড়ে এসে জুড়ে বসলো। এক ঝটকায় মেঘের হাঁটা ধপ করে বসে সে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। মেঘ নিজেকে সামনে নিয়ে একটু অবাক হয়ে প্রশ্ন করলো, আরে বেলা হতে তো এখনো অনেক দেরি, এত আগে রেডি হয়ে আমি কি করব? মেঘের এমন অলস প্রশ্নই মিথিলা চরম বিরক্ত হয়ে পিছু ফিরে তাকালো, চোখ রাঙিয়ে তেতো উঠে বলল, একদম চুপ থাকবি, একটা কথাও বলবি না, যা বলেছি তা কর। অগত মিথিলা সেই জাদরে আদেশের সামনে মাথা নত করে মেঘ তার রুমে ঢুকে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর মিথিলা রুমে ভারী কাঠের দরজাটা খুলে বাইরে পা রাখলো মেঘালয়। আজকে দিনে জন্য সে বেছে নিয়েছে হালকা বেইজিন রঙের একটি চমৎকার সিল্কের শাড়ি, সাথে মানানসই কাঠের একটি সিলভারের ব্লাউজ। মুখের একদম হালকা স্নিগ্ধ সাদা চুলগুলো আগলা করে পিঠে সেয়ে দেওয়া এই সাধারণ রূপে শ্যামলা বর্ণের মেয়েটাকে আজ এতটাই নাজুক করার আর অপসরার মতো লাগছে যে যে কেউই এক পলক দেখলে চোখ ফেরাতে পারবে না। ঠিক ওই মুহূর্তে নিজের কোনো এক জরুরি কাজে সে করিডোর দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছিল মেজর শীর্ষ কাদার অঙ্কন। কিন্তু হুট করে মেঘের দিকে চোখ পড়তেই সে যেন এক লহমায় পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। সে আর তার সে তীক্ষ্ণ গম্ভীর চোখজোড়া ল্যাভেন্ডার গাল থেকে বেইন সিল্ক শাড়ির পরা সেই মায়াবী রূপসী ওপর গিয়ে আটকে গেল। মেঘের সে সমন্বয়হীন রূপের দিকে তাকিয়ে শীর্ষ এতটা আনমরা হয়ে পড়েছিল যে নিজের পায়ে হাদিসটাও সে ভুলে গেল। হাঁটার প্রতি না কমিয়ে আনমনে পা সামনে বাড়াতেই ঘটল বিপত্তি। সিঁড়ির প্রথম ধাপে পা দিতে তার বুট জুতোটা পিছলে গেল। তবে ডিফারেন্স তুরক অফিসার বলে কথা, সামান্য হারিয়ে নিচে গড়াগড়ি খাওয়ার বদলে সে অত্যন্ত চটজলদি ঝপ করে সিঁড়ির ওপর বসে পড়ল এবং এক পা দিয়ে শক্ত করে সিঁড়ি মেটালো, হাতটা চেপে ধরলো। পুরো ঘটনাটা ঘটলো এত দ্রুত আর মেঘ অলক্ষ্য যে মেঘালয় টেরও পেল না তার এক ঝলক রূপের আগুনে স্বয়ং মেজর কাদাত মাটিতে বসে পড়েছে। শীর্ষ দ্রুত আশেপাশে তাকে নিশ্চিত হলো যে কেউ এই দৃশ্য দেখেনি। তো নিজের এই অভূতপূর্ব ও লজ্জাজনক পতনের আগে ক্ষোভে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। সে মনে মনে মেঘালয়কে এক হাত দেখে নেওয়ার প্রতিজ্ঞা করলো এবং মনে মনেই তাকে ধুয়ে দিতে দিতে ফিসফিসে বলল, ওরে আল্লাহর বান্দি, তোরে যে শাড়ি দেখে পিছলাইয়া খাইলাম, সেই শাড়ি পরা যদি বন্ধ না করছি তবে আমার নামও শীর্ষ কাদাত অঙ্কন নয়। সিঁড়ি থেকে উঠে নিজের ব্লাউজটা টেনে টুনে সোজা করে নিচে নেমে এক শীর্ষ তার তীক্ষ্ণ চোখ এড়াতেই পারেই নিজে। মেঘালয় আবার মিথিলার রুমের ভেতর ঢুকে গেছে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে যাক, ওই মারাত্মক লুকে মেয়েটাকে এখনো সে সারা বাড়ির অন্য কেউই দেখেনি। ঠিক তখনই ড্রয়িং রুমের ওপাশ থেকে মেঘের মা আলেয়া বনু আর কফির পিঙ্কি গলার আওয়াজ পাওয়া গেল। পিঙ্কি আর বড় আপাকে বলছিল, এবার তুই আর দুলাভাই যেন রেডি হয়ে নে আপা, ওনারা তো মনে হয় এলো বলে। দুই বোনকে কথা বলতে বলতে এই করিডোরের দিকে আসতে দেখে মেজর শীর্ষ কাদাদের মাথায় এক চরম কুবুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে শয়তানের হাসিটা চেপে সে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের কোনো কল না থাকা সত্ত্বেও ফোনটা কানের কাছে চেপে ধরে গম্ভীর গলায় বানিয়ে বানিয়ে ওপাশ থেকে কথা শোনার ভান করে বলতে শুরু করলো, হ্যাঁ গাবলি বলো, কি খবর? শীর্ষের কথা গম্ভীর আওয়াজ পেয়ে আলেয়া বানু তার পিঙ্কির দুই বোন চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আর্মি মেজরের মুখে কোনো অফিসিয়াল ক্রমশই খবর শুনে ওরা কৌতূহল হয়ে কান খাড়া করলো। শীর্ষ ওনাদেরকে না দেখার ভান করে করিডোরে দিয়ে হাঁটতে হাঁটতে আরো একটু জোরে বলতে লাগলো, কি বললেন? বান্দরবনে গত রাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে,
কয়েকজন, কিন্তু মেয়েটাকে একা পেলে কোথা থেকে? সে একটু থামলো, যেন ওপাশ থেকে গালি নামে কেউ উত্তর দিচ্ছে। তারপর কপালে গম্ভীর ভাঁজ ফেলে অত্যন্ত চিহ্নিত রাগে গলায় বলল, কি বলছেন? স্লিভলেস করার ড্রেস পরে রাতের বেলা পার্টি থেকে বাড়ি ফেরা মুখে এই অঘটন ঘটেছে। ও গড, আজকালে মেয়েদের কোনো সেলস নেই। ওরা বোঝে না পর্দাশীল মেয়েরাই নিরাপদ নয়। আর ওরা তো ওয়েস্টার্ন পরে ঘুরছে, কেয়ারলেস। হাওয়ার এই কাল্পনিক কথোপকথনে শেষ করে শীর্ষ ফোনটা পকেটে পড়ল। তারপর দুই বোনকে সম্পূর্ণ এড়িয়ে যেন সে কিছু খেয়াল করেনি এমন একটা ভান নিয়ে হন হন করে বাইরে চলে গেল। এদিকে করিডোরে দাঁড়িয়ে থাকা আলিয়া বানু আর পিঙ্কির মুখে রক্ত যেন এক পলকে শুষে নিল কেউ। আলিয়া বানু এমনিতেও মেঘালয়কে নিয়ে সারাক্ষণ এক বুক চিন্তিতা বুকে চেপে রাখেন। মেয়েটার বদ্ধ দোষী, জেদি আর বাউডুন্ডে স্বভাবের। চট করে কখন যে কি অকাজ করে বসে তার কোনো ঠিক নেই। আর সে কারণে তিনি সবার সামনে মেয়েকে একটু বেশি গালমন্দ করেন, যাতে অন্য কেউ তার মেয়েকে বকার সুযোগ না পায়। মা তো শাসন করার আড়ালে ওইটুকু আগলে রাখাই তার স্বভাব। কিন্তু এখন শীর্ষের মুখে এই ধর্ষণের নির্মল পরিণতির কথা শুনে আলেয়া বানর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পিঙ্কির দিকে তাকিয়ে কাঁপা গলায় বলেন, আচ্ছা আমরা যাচ্ছি, রেডি হও। তুমিও যাও, জলদি রেডি হয়ে নাও, আমি একটু মেঘুকে দেখে আসি। পিঙ্কিকে বিদায় দিয়ে আলেয়া বানু আর এক মুহূর্তেও দেরি না করে হন্তদন্ত হয়ে দোতলার দিকে ছুটলেন। মেঘালয় কোথায় আছে তার নিশ্চিত না হলেও আন্দাজে মিথিলার রুমের দিকে পা বাড়াতে বাড়াতে তার কান খাড়া হয়ে উঠল। বন্ধ দরজার ওপাশ থেকে মেঘের খিলখিল হাসি আওয়াজ পাওয়া যাচ্ছে। আলেয়া বানু আর কোনো সৌজন্যতা ধারলেন না। এক ঝটকায় মিথিলার রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। আর ভেতরে ঢুকেই তার চোখের মনি ছানাবানা হয়ে গেলেন। হালকা ব্লেজিং রঙের সিল্ক শাড়ির সাথে মেঘালয় পিঠ খোলার সিলভারের ব্লাউজটা জলজল করছে। মেয়ের এই রূপ দেখা মাত্রই আলেয়া বানুর চোখের সামনে বান্দর বা কত রাতের সেই কাল্পনিক ভয়ার্থকার দৃশ্য ভেসে উঠল। তিনি রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার উঠলেন, আরু আম্মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? মায়ের এমন আচমকায় রণচণ্ডীর রূপ দেখে মেঘালয়কে চমকে উঠে শাড়ির কুচিটা হাত দিয়ে চেপে ধরে এই প্রশ্ন করলেন। কিন্তু মেয়ের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থা তখন আলেয়া বানুর ছিল না। তিনি হন্তদন্ত হয়ে মেঘের দিকে এগিয়ে এলেন। কোনো কিছু না ভেবেই মিথিলা সিলভারের হাত দুটো খপ করে ধরে ঝাঁকিয়ে অত্যন্ত দ্রুত আর ব্যাকুল গলায় বললেন, এভাবে শাড়ি পরেছিস কেন বল? কোন আঙ্কেলের এই হাতা খাটা ব্লাউজ পরলি? যদি এই সাজ বদলা, একদম সাধারণ পোশাক পরবি, যাতে হাত পা সব ঢাকা থাকে। জলদি কর বলছি। মায়ের এমন অদ্ভুত আর অযুক্তি জেদ দেখে মেঘ হা হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু আম্মা, নতুন ভাবি বাড়ির লোক আসবে, সবাই কত সুন্দর সেজেছে, আর আমি? মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে আলেয়া বানু আবার মৃদু চিৎকার করে উঠলেন, কি বলছিস? তো কানে ঢুকছে না। তোরে বলছি না এই শাড়ি বদলে অন্য পোশাক পরবি? এই মিথিলা। পাশের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে মিথিলা। খালা আমার এমন চিৎকার শুনে সেও হাতের লিপস্টিক ফেলে থমথম খেয়ে তাকালো। আলেয়া বানু মিথিলাকে লক্ষ্য করে হুকুমের সুরে বললেন, মিঠু, তুই ওর এই হাতা কাটার সাজ এখনই বদলিয়ে দে। দরকার হলে তোর আলমারি থেকে কোনো ভালো থ্রি পিস বা সারারা গারারা এনে পরে পরিয়ে দে। কিন্তু এই পোশাকে ও রুম থেকে এক পাও বের হবে না। কথাটা শেষ করে আলেয়া বানু আর মেঘের ফ্যাকাশে মুখের দিকে তাকালেন না। বুক টিপ টিপ করে যেভাবে হন্তদন্ত হয়ে এসেছিলেন সেভাবে গজ গজ করতে করতে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। রুমে তখন এক অদ্ভুত নীরবতা। মেঘালয় আয়নার দিকে তাকালো। 2 ঘন্টা ধরে এমন মন দিয়ে করা সাজটা এক নিমিষে মাটি হয়ে গেল। সে অবুঝের মতো মিথিলার দিকে তাকিয়ে বলল, আমার হঠাৎ কি হলো রে মিথু? আমার হঠাৎ এমন ব্যবহার করলো, আগে তো এমন করেনি। মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খালাম্মা, কখন যে কি হয় আল্লাহ মানুক। বাদ দে। বাঘের ওপর রাগ করা যায়, কিন্তু মায়ের ওপর তো আর রাগ করা যায় না। চল, তোর আমার সেই
পাউডার ব্লু সারাটা বের করে দেয়। ওটা হাত ও ফুল হাতা। খালামাও শান্তি পাবে। মিথিলা আর কোনো ঝুঁকি নিল না। সে নিজের আলমারি ঘেরে পাউডার ব্লু রঙের একটি জামা কালো সারারা বের করলো, যা পুরো জামিন জুড়ে সোনালি আর রূপালি শুধু চমৎকার কারুকাজ। মেঘকে জোর করে শাড়ি থেকে নামিয়ে সে সারা রাত পাড়িয়ে দিল সে। পরপর মেঘের আগলা চুলগুলো সুন্দর করে একটা স্টাইনিং খোপা করে সেট করে দিল মিথিলা। 2 ঘন্টা আগে সাজটা মাটি হলেও এই নতুন পোশাকের মেঘালয়কে যেন আরো বেশি মায়াবী আর রাজকীয় দেখাচ্ছে। মেঘের সাজ শেষ হলে মিথিলা নিজেও জলদি রেডি হয়ে নিল। 2 বোন যখন রুম থেকে দরজা খুলে বাইরে বের হলো, ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে কিঞ্জা সেজে সেজে ওদের দিকে আসছিল। মেঘ আর মিথিলা এই জমকালো রূপ দেখে কিঞ্জা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর 2 হাত গালে ঠেলিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে তোমাদের দুজনকে। মেঘালয় তার স্নান হওয়ার হাসিটা ফিরিয়ে এনে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে কিঞ্জা আপু। তিনি রূপসী এবার একসাথে হাত ধরাধরি করে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এদিকে নিচে ড্রয়িং রুমের কোনায় সোফায় কুশল ঠিক করার কাজ করছিল আদর আর রাহাত। সিঁড়ি দিয়ে 3 জনে নামতে দেখে 2 ভাইয়ের ভেতরে শয়তানি আবার চড়া দিয়ে উঠল। রাহাত আর আদর একে অপরের দিকে তাকিয়ে একযোগ টিপ্পনি কেটে বলে উঠল, আরে দেখ, আসমান থেকে পরীর বদলে এক ঝাঁক কয়লা পেতনি নেমেছে রে। একবার যদি একা পাই তবে ঘাড় মোটকে কাঁচাই খেয়ে ফেলবো। ওদের এমন ফাজলামো শুনে কিঞ্জা আর নিজেকে সামলাতে পারল না। সে সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, কি বললি তুই আদর ভাইয়া? আমাদের পেতনির মতো লাগছে? তোর এত বড় সাহস বোনদের এভাবে খেপাতে পেরে? রাহাত আর আদরের মুখে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। ওর হাই ফাইভ করার ভান করলো। এবার মিথিলার কোমরের হাত দিয়ে তাপিয়ে উঠে বলল, আমার যদি পেতনি হয় তবে তোরা হলি আস্ত গরু গোবর। তোরা নিজেরাও আয়নার মুখ দেখেছিস কখনো? দেখি নাই। তোদের গা থেকে 24 ঘন্টা কেমন গোবর গোবর গন্ধ বের হয়। ইয়াথ। মিথিলার মুখে গরুর গোবর শুনে রাহাতের এখনো হাসি মুখটা এক ঝটকায় কপাল কুচকুচে কালো হয়ে গেল। কিন্তু আদর দমাবার পাত্র নয়। সে ওদের আরো বেশি খেপানোর জন্য কুল ফুলিয়ে বলল, আরে আমরা গোবর হলেও তো জমিনে সব হিসেবে কালো লাগি, কিন্তু তোরা তোরা তো 7 বালতি আটা ময়দা মাখেও শেষেমেশে সে পেটি থেকে গেলি, কোনো লাভ হলোই না। ঠিক তখনই ড্রয়িং রুমে মেইন গেটে দিয়ে ভেতরে ঢুকলো মেজর শীর্ষ কাদার অঙ্কন। যদিও সে একা ছিল না, তার পাশে ছিল তার বাবা জুবায়েল কাদাত। 2 বাপ বেটা মিলে আজ সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠানে কোন কোন বিশেষ অতিথি এবং ডিফেন্স উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবে, তাদের প্রোটোকল আর আপ্যায়নের তাদাকে নিয়ে গভীর আলোচনায় মগ্ন ছিলেন। কিন্তু ড্রয়িং রুমের মাঝখানে আদর আর রাহাতের ওই উচ্চবার্কর টিপ্পনি আর মেয়েদের চিৎকার জুবায়েল সাহেব আর শীর্ষ 2জনের কানে গিয়ে পৌঁছালো। জুনাইদে কাদাত কথা থামিয়ে একটু অবাক হয়ে সামনে তাকালেন। শীর্ষ তার বাবার সাথে কথা বলা বন্ধ করে ভ্রু কুচকে সেদিকে তাকালো। কিন্তু সামনে তাকাতেই মেজর শীর্ষ কাদারের সেই কুচকুচে থাকা কঠিন কপাল মুহূর্তের মধ্যে নিথর হয়ে গেল। সিঁড়ির গোড়ায় বেইজ সিল্কের সেই পিঠ খোলা সিলব্লেস শাড়ির বদলে এখন পাউডার ব্লু রঙের ফুল হাতা জমকালো সারারা পরে দাঁড়িয়ে আছে মেঘালয়। চুলগুলো সুন্দর করে খোপা করা, বুক পিঠ হাত সব শালীনতা ঢাকা। তার এই নতুন রূপটা দেখে মাত্রই শীর্ষর মনের ভেতরে এক তীব্র সন্তুষ্ট হওয়া বয়ে গেল। জুবায়েল সাহেব হেসে ফেললো ওদের কথার কাণ্ড দেখে। এই ছেলেমেয়েগুলো যেখানেই জড়ো হবে সেখানে একটা হাট বসিয়ে দেবে। জুবায়েল সাহেব হেসে অন্য মেহমানদের দিকে এগিয়ে গেলেও শীর্ষ সেখানেই দাঁড়িয়ে রইল। শীর্ষ মেঘের আপদ মস্তক আরো একবার দেখে নিল। তার স্বভাব সুরল গম্ভীর, কিন্তু এক চিলেতে রহস্যময় কণ্ঠে বলল, বাচ্চাকে এখন অন্তত বাচ্চার মতোই লাগছে। এটাই পারফেক্ট
বাচ্চাদের এত দ্রুত বড় হতে নেই, খুব সমস্যা হয় এতে। গল্প মেজর কাদাত। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চলবে।